আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্র বিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি হাসিনা আফরোজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। গত ক্লাসে আমরা অধ্যায় 11 থেকে বাংলাদেশী ঐতিহ্যবাহী বস্ত্র, জামদানি এবং খাদ্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাংলাদেশী ঐতিহ্যবাহী বস্ত্র, মণিপুরী তাঁত এবং টাঙ্গাইল তাঁত নিয়ে পড়ব। চলো তাহলে আলোচ্য বিষয়গুলো দেখে নেই। আজকের আলোচ্য বিষয়সমূহগুলো হলো মণিপুরী তাঁত, মণিপুরীদের বাসস্থান, মণিপুরী বস্ত্রের নকশা, টাঙ্গাইল তাঁত, টাঙ্গাইল তাঁতের ইতিহাস, টাঙ্গাইল শাড়ির বুনন প্রক্রিয়া। শিক্ষার্থীরা আসো, প্রথমে মণিপুরী তাঁত সম্পর্কে জানি। সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল আর কমলগঞ্জের বসবাসরত আদিবাসীদের মণিপুরী নামে অভিহিত করা হয়। বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর, তিলকপুর, মাধবপুর ও শ্রীমঙ্গলের রামনগরে মণিপুরী সম্প্রদায়ের অধিকাংশের বসবাস। 18 শতক থেকে এই এলাকায় মণিপুরীদের বাস। এদেশে প্রায় 1.5 লাখ মণিপুরী বাস করে। শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জে প্রায় 60টি গ্রাম মণিপুরী তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এসব এলাকার মণিপুরী সম্প্রদায়ের শতকরা 90% মহিলা তাঁত শিল্পের সাথে জড়িত। ছবিতে দেখো দুজন মণিপুরী মহিলা তাদের ঐতিহ্যবাহী তাঁত নিয়ে কাজ করছে। মণিপুরীরা তাদের তৈরি বস্ত্রগুলো নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করে। মণিপুরীদের বস্ত্র তৈরির কল 3 ধরনের, যেমন কোমরে বাঁধা তাঁত, হ্যান্ডলুম তাঁত, থোয়াম। মণিপুরীরা তাদের তৈরি শাড়িগুলো নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত করে বাজারজাত করছে। এদের প্রতিটি বাড়িতে বাঁশ ও কাঠের তৈরি জঙ্গম এবং খাং তাঁত রয়েছে। আঞ্চলিকভাবে এসব তাঁতকে বেইন বলা হয়। জানা যায়, নারায়ণগঞ্জ থেকে ববিন ও মাকু ক্রয় করে স্থানীয়ভাবে তারা নিজেরাই তৈরি করে বাঁশ ও কাঠের তাঁত। মণিপুরীদের তাঁতগুলো একটু দেখো। এই যে বাঁশের তৈরি এবং কাঠের তৈরি জঙ্গম এবং খাং তাঁত রয়েছে এখানে, এদেরকে আঞ্চলিকভাবে বেইন বলা হয়। মণিপুরী তাঁত শিল্পের কাঁচামাল বাজার থেকে ক্রয় করতে হয়। প্রয়োজনীয় পুঁজির অভাব ও কাঁচামাল সহজলভ্য না থাকা, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন না হওয়া, সরকারি পৃষ্ঠপোষকতা না থাকা, এই পণ্যের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বাজারজাত করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে। মণিপুরীদের বস্ত্রের বৈশিষ্ট্য। মণিপুরীদের বস্ত্রের উপর যে নকশা তৈরি করা হয় তার নিজেদের ইচ্ছে মতো, যেমন ফুল পাতা, জীবজন্তুর আকৃতি, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। এছাড়া কোনো কোনো বস্ত্রে জ্যামিতিক নকশাও দেখা যায়। বর্তমানে তারা বাটিক নকশার অনুকরণেও নকশা করে থাকে। মণিপুরীরা তাদের তাঁত দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকে, যেমন এই তাঁত দ্বারা শাড়ি, বিভিন্ন প্রকার চাদর, বেড কাভার, ওড়না, গামছা, ব্যাগ ইত্যাদি বোনা হয়। মণিপুরীদের এসব পণ্য বিভিন্ন মেলায়, এমনকি বাণিজ্য মেলাও প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি রাজধানী সহ বিভিন্ন শহরে অভিজাত মার্কেটগুলোতে এসব পণ্য সরবরাহ হচ্ছে। মণিপুরী পণ্যগুলো দেশে বিদেশে সমানভাবে প্রশংসিত এবং জনপ্রিয়। মণিপুরী তাঁত শিল্পের আধুনিকায়নে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় মান্ধাত্তার আমলের ধারায় এখনও চলছে এর বুনন ও উৎপাদন কাজ। পাশাপাশি সরকারিভাবে কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ না থাকায় ক্রমেই হারিয়ে যেতে বসেছে মণিপুরী তাঁত শিল্প। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই মণিপুরী শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সবার আগে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। পাশাপাশি
এই শিল্পে নিয়োজিতদের যথাযথ প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা দিলে এটি আরও বিকশিত হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই শিল্পকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের চাহিদা ও খ্যাতি ছড়িয়ে পড়েছে অনেক আগেই। মণিপুরি তাঁত শিল্প নানা প্রতিকূলতা কাটিয়ে উঠলে তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ ব্যাপারে সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। টাঙ্গাইল তাঁত বাংলাদেশের অন্যতম প্রাচীন কুটির শিল্প। টাঙ্গাইল তাঁতের তৈরি শাড়ি বাংলাদেশের বাইরে বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহ্যবাহী শাড়ি টাঙ্গাইল জেলায় তৈরি হয় এবং এই জেলার নামেই এই শাড়ির নামকরণ করা হয়েছে। হাজার বছরের ঐতিহ্য নিয়ে টাঙ্গাইল শাড়ি আজও সমান জনপ্রিয়তা নিয়ে টিকে আছে। টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বাংলার নারীদের অতি প্রিয়। টাঙ্গাইলের তাঁতের ইতিহাস। টাঙ্গাইলের তাঁত শিল্প আজ বিশ্বজুড়ে যে সুনাম অর্জন করেছে সেটি একদিনে আসেনি। ইতিহাস থেকে জানা যায় বসাক সম্প্রদায়ের তাঁতিরা টাঙ্গাইলের আদি তাঁতি। টাঙ্গাইলের আবহাওয়া তাঁতের শাড়ির বুননের উপযুক্ত হয় এরা এই কাজ শুরু করেন পুরোদমে। দেশ স্বাধীন হওয়ার পর বসাক তাঁতিরা ভারতে চলে যায়। ওই সময় অন্যান্য সম্প্রদায়ের তাঁতিরা বসাকদের মতো দক্ষ হয়ে ওঠেন। বসাকদের অপরিসীম ত্যাগ, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলেই টাঙ্গাইলের এককালের সাধারণ মানের তাঁতের শাড়ি আজ টাঙ্গাইল শাড়ি হিসেবে বিখ্যাত। বারোশো শতক পর্যন্ত তাঁতিরা মোটা কাপড়, চাদর, ধুতি তৈরি করত। হাতের সাহায্যে মাকু চালিয়ে কাপড় বোনা হতো। 1300 শতকের শাড়ির পাড় তৈরি শুরু হয়। 1930 থেকে 35 সালের দিকে জ্যাকেট মেশিনের প্রচলন শুরু হয়। জ্যাকেট মেশিনে মূলত শাড়ির পাড় তৈরি করা হয়। নকশা পাড়ের চাহিদা বৃদ্ধির কারণে তাঁতের শাড়িতে নকশার কাজ শুরু হয়, যা ক্রমান্বয়ে উন্নত হয়েছে। প্রাচীনকাল থেকেই টাঙ্গাইল শাড়ি সম্ভ্রান্ত পরিবারগুলো ব্যবহার করত। টাঙ্গাইলে 1 লাখের মতো তাঁত আছে। এর সাথে জড়িত প্রায় 5 লাখ মানুষের জীবিকা। টাঙ্গাইল তাঁত শিল্প এর একক বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। টাঙ্গাইলের শাড়ি তাঁতিরা বিশেষ দক্ষতার মাধ্যমে তৈরি করে। একসময় তাঁতি পরিবারের সব সদস্যই টাঙ্গাইল শাড়ি তৈরির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থাকত। কোনো শ্রমিক দিয়ে শাড়ি বোনানো হতো না। প্রতিটি শিল্পী পরিবার তাদের দক্ষতা ও কৌশল নিজ পরিবারের সদস্যদের মাঝে সংরক্ষণ করত। শিল্পী পরিবারগুলোর মধ্যে চলত নীরব প্রতিযোগিতা, ফলে শাড়ির মান উত্তরোত্তর বৃদ্ধি পেত। সে সময় মুসলমান তাঁতে কাজ করত না। 1947 সালের পর তাঁত শিল্পীরা অনেকে ভারতে চলে যাওয়ায় কিছু কিছু মুসলমান শ্রমিক হিসেবে তাতে কাজ করে। পরবর্তী সময়ে এইসব তাঁত শ্রমিক বাড়িতে তাঁত স্থাপনের মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের মধ্যে টাঙ্গাইল শাড়ি তৈরির কাজ দ্রুত বিস্তার লাভ করে। টাঙ্গাইল তাঁতের শাড়ির নকশা। টাঙ্গাইল শাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো বুনন শৈলী, রং বিন্যাস, ডিজাইন এবং সর্বোপরি শিল্পীর নিজস্ব দক্ষতা। যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো পাড়ের নকশার সাথে সঙ্গতি রেখে রঙিন সুতার সাহায্যে জমিনের নকশা। অতীতে এই নকশা সৃষ্টির জন্য ব্যবহৃত হতো পাতানো সুতা। বর্তমানে এর সাথে ব্যবহৃত হচ্ছে রেয়ন সুতা, জরি, মেটালিক জরি। একসময় কলকাতা ছাড়াও জাপান, ইতালি, চীন থেকেও সুতা আমদানি হতো। টাঙ্গাইল শাড়িতে এখন সুতি, রেয়ন, হাফ সিল্ক, কৃত্রিম দড়ি ব্যবহৃত হয়ে থাকে। এর সাহায্যে শাড়ির পাড়ে ফুল, পাখি, লতা পাতা ইত্যাদি প্রাকৃতিক নকশা
ব্যবহার করা হয়ে থাকে। আশির দশকের শেষ দিকে শুরু হয়েছে সিল্ক শাড়ি বা হাফ সিল্ক শাড়ি বুনন। সিল্ক কিংবা হাফ সিল্ক শাড়ি তৈরিতে পুঁজি বেশি লাগে। টাঙ্গাইল তাঁতের শাড়ির বুনন প্রক্রিয়া। শাড়ি বুনতে হলে প্রথমে শাড়ির নকশা গ্রাফ কাগজে আঁকতে হয়। সেখান থেকে ট্রেসিং বের করে নকশা অনুযায়ী অঙ্কন করে সুতা সাজাতে হয়। এর আগে সুতার ভাঁজ খুলে মসৃণ করে এতে রং করে নেওয়া হয়। রং শুকালে চরকার মাধ্যমে মাকুতে সুতা ভরতে হয়। তারপর শুরু হয় শাড়ি বোনার কাজ। শাড়ি বোনার কাজটা তাঁতিরা করেন নিখুঁতভাবে। টাঙ্গাইল শাড়ি সাদাসিধে বুননে তৈরি হয়ে থাকে। এই শাড়ি তৈরি করতে বর্তমানে জ্যাকার্ড তাঁত মেশিন ব্যবহার করা হয়। এই তাঁত দ্বারা টাঙ্গাইলের তাঁতিরা মনোমুগ্ধকর নকশার শাড়ির পাড় ও জমিন বুনে থাকে। এরা শাড়ির পাড় এত সুন্দরভাবে অলঙ্করণ বা নকশা করতে পারে যা অনেকের কাছে ঈর্ষণীয় বিষয়। টাঙ্গাইলের তাঁতিরা বিভিন্ন হাটে তাদের শাড়ি বিক্রি করেন। দেখো, চিত্রে মাকুর ছবি দেখানো হয়েছে, জ্যাকার্ড মেশিনের ছবি এবং টাঙ্গাইল তাঁতের ছবি দেখতে পাচ্ছ তোমরা। টাঙ্গাইলের তাঁতিরা বিভিন্ন হাটে তাদের শাড়ি বিক্রি করেন। বর্তমানে আধুনিক রুচিশীল ও মনোমুগ্ধকর ডিজাইনের কাপড় তৈরি হচ্ছে টাঙ্গাইলের বিভিন্ন তাঁতপল্লীতে। ক্রেতা ও বিক্রেতার নিরাপত্তা থাকার কারণে বর্তমানে টাঙ্গাইল ও ঢাকা মহাসড়কের 6 কিলোমিটার দূরে করটিয়া হাটে প্রতি বৃহস্পতিবার শাড়ির বাজার বসে। সব ধরনের শাড়ি এই হাটে পাওয়া যায়। এছাড়াও টাঙ্গাইল তাঁতের বিভিন্ন হাট রয়েছে। টাঙ্গাইল তাঁতের শাড়ির ক্রেতা। শুরু থেকে যদি বলি, প্রাচীনকাল থেকেই সম্ভ্রান্ত পরিবারের লোকজন এই শাড়ি ক্রেতা। 1947 সালের আগে প্রধান গ্রাহক ছিল কলকাতা ও বোম্বে। সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী টাঙ্গাইল তাঁতের তৈরি বস্ত্র সামগ্রীর চাহিদা বিশ্বব্যাপী বেড়েই চলেছে। ভারত, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। উল্লিখিত দেশগুলোতে টাঙ্গাইল তাঁতের তৈরি বস্ত্র সামগ্রীর চাহিদা থাকলেও বিশেষ করে ভারতে এটা ব্যাপক সমাদৃত। টাঙ্গাইলের তাঁত শিল্প আমাদের শত শত বছরের ঐতিহ্য। এছাড়া এটি দেশের বস্ত্রশিল্পকেও করেছে আলোকিত। দিন দিন টাঙ্গাইলের তাঁতের শাড়ির বেড়েছে মান ও চাহিদা। সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা এই শিল্পকে দিতে পারে শক্ত অবস্থান, যা দেশের অর্থনীতিতে রাখতে পারবে গুরুত্বপূর্ণ অবদান। একই সঙ্গে টিকে থাকবে আমাদের ঐতিহ্য। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভিডিওটির সাহায্য নিয়ে পাঠ্য বইটি ভালো করে পড়ে ফেলবে। তাহলে আশা করি টাঙ্গাইল তাঁত এবং মণিপুরি তাঁত থেকে যে সকল সৃজনশীল কোশ্চেন আসবে তোমরা সহজেই এটার উত্তর দিতে পারবে। ধন্যবাদ সবাইকে আবারও।